নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে। সঙ্গে থাকছে ভারতবর্ষে এই শিক্ষার সর্বজনীকরণে সমস্যাগুলি আলোচনা করুন। সর্বজনীন মানে কি? সবার জন্য বা সবার কাছে আমরা যখন প্রাথমিক শিক্ষাটা পৌঁছে দিতে পারবো তখন সেটাকে বলা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এই ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কি কি কারণে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, বা কী সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। প্রথম, সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে একটু জেনে নিই। সর্বজনীন মানে আগেই বললাম সবার মধ্যে। সবার মধ্যে মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, সে যে জাতিই হোক না কেন, যে ধর্মের বা যে বর্ণের বা যে লিঙ্গরই হোক না কেন, নারী পুরুষ হোক, ট্রান্সজেন্ডার হোক, যেই হোক না কেন, তাদের বয়স যদি থেকে 14 বছর পর্যন্ত হয় তাহলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি দেশের সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকারী হলো সর্বজনীন প্রাথমিক শিক্ষা। তার মানে প্রাথমিক শিক্ষা গ্রহণের বয়স কত? থেকে 14 বছর বয়স পর্যন্ত। এই থেকে 14 বছর বয়স পর্যন্ত যারা আছে, যে শিশুরা আছে না কেন, তাদের সবাইকেই আমাদের শিক্ষার আঙ্গিনায় পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেটি হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা। মানে আমাদের সবাইকে পৌঁছে দিতে হবে বা সবাইকে নিয়ে আসতে হবে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে, যাতে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে, ন্যূনতম প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারে। এই যে প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষা সারা ভারতবর্ষ জুড়ে সর্বত্র ঠিকঠাকভাবে আমরা পৌঁছে দিতে পারছি না বা পারিনি। এখন বর্তমানে অতটা সমস্যা নেই, কিন্তু যে সময়কার কথা আমরা এগুলো ধরছি স্বাধীনতার পরপরই, সেই সময় থেকে কিন্তু ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার হাল কিন্তু বেহাল দশা ছিল। প্রাথমিক শিক্ষা একদম ছিল অবহেলিত। সেই জন্য এখানে যে যে সমস্যাগুলো দেখব, সেই সমস্যাগুলো অনেকাংশেই আমরা মিটিয়ে ফেলতে পেরেছি, কিন্তু আজও প্রচুর কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেছে। এত বছর পরেও, স্বাধীনতার এত বছর পরেও সমস্যা থেকে গেছে। তার মধ্যে 1 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের অন্যতম একটি বড় বাধা হলো সরকারের অর্থাভাব। সব জায়গায় সব কিছু, যত পয়সা দরকার, টাকা পয়সা দরকার, ঠিক সেই রকমভাবে দেওয়া হয় না। 2 নম্বর, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আরেকটি বড় সমস্যা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরক্ষীয় মানুষের সংখ্যাও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আমি যে স্কুলে চাকরি করি, আমার স্কুলে খাতায় কলমে 345 জনের মতো স্টুডেন্ট আছে, আমরা টিচার হলো 6 জন। তাহলে কিন্তু এতজন স্টুডেন্ট আসে না ঠিকই, কারণ খুব গরিব এলাকায় আমরা পড়াশোনা করাতে যাই, সমস্যা আছে। আরও অনেক ধরনের সমস্যার কারণে স্কুলে অনুপস্থিতির হার 50%-এরও নিচে। বাইরে চলে যায় বাবা মাদের সঙ্গে কাজে, কৃষিকাজের সঙ্গে লিপ্ত থাকে স্টুডেন্টরা। আমরা অনেক চেষ্টা করেও তাদের নিয়ে আসতে পারছি না। ভবিষ্যতে ঠিক হবে, কিন্তু দেখুন 345 জন স্টুডেন্টের জন্য কিন্তু আমরা 6 জন টিচার কিন্তু উপযুক্ত নয়। টিচার দরকার, রুমের দরকার, ঠিকঠাকভাবে বসার ব্যবস্থা করার প্রয়োজন আছে। সব কিছু করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। সেই অর্থ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। আবার স্কুলের ঘর বাড়িগুলোরও অবস্থা, মানে ঘরগুলো যেগুলো আছে, ঝড়ে টিন উড়ে গেলে সমস্যা, ফুটো, সব সময় সংস্কার করা যায় না। আবার যে পরিমাণ টাকা আসে সেগুলো তো দালালি করে, করাপশন করে তো অর্ধেক টাকা তো এমনি নষ্ট করে দেয়। তারপরে যতটুকু টাকা আমরা পাই হাতে, ততটুকু টাকা দিয়ে ঠিকঠাকভাবে কাজ করা সম্ভব নয়। আবার অনেকাংশে এখন তো স্কুলের হাতে টাকা থাকেই না। গভর্নমেন্ট বিডিও অফিসের থ্রুতে বা পঞ্চায়েতের থ্রুতে অনেক টাকা পয়সা পাঠায় স্কুল সংস্কারের জন্য, সেক্ষেত্রেও দেখা যায় অল্প টাকাতেই সেরে দিয়ে টাকা মেরে দেওয়ার একটা প্রবণতা। সব কিছু সমস্যা আছে। এই সমস্যার কারণে কিন্তু সব জায়গায় ঠিকমতো আমরা শিক্ষা পৌঁছে দিতে পারছি না। 3 নাম্বার কি? দারিদ্রতা শিক্ষার একটি বাধা, যা অভিভাবকদের শিশুর শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে উদাসীন মনোভাব তৈরি করে। বললাম স্কুলে ভর্তি করিয়ে বাবা মারা, আমাদের এলাকায় যেটা সমস্যা, ইট ভাটায় দিল্লিতে চলে যায়, ভাটায় চলে যায়। প্রচুর স্টুডেন্ট, বাড়িতে কেউ নেই। বাড়িতে যদি থাকেও বয়স্ক মা বাবার থাকে, তাদের কাছে কিছু স্টুডেন্ট রেখে যায়, আবার ছোট বাচ্চাদের নিয়ে চলে যায়। বড়দের রেখে যায়, ছোটদের নিয়ে যায়, আবার বড়রাও চলে যায় কিছুদিন পরে।
বাবা মায়ের সঙ্গে কাজ করার উদ্দেশ্যে। 4 নম্বর, দরিদ্রতার কারণে অভিভাবকরা শিশুদের বিদ্যালয়ে না পাঠিয়ে বিভিন্ন কাজে তাদের নিযুক্ত করার জন্য তাদের শিক্ষায় বাধা পড়ে, যা সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রবর্তনের একটি বড় সমস্যা। যেটা বলছিলাম, ইট ভাতা নিয়ে চলে যায় বাবা মারা স্টুডেন্টদের নিয়ে একটু বড় হলেই। 5 নম্বর, অপচয় ও অনুন্নয়ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি বড় সমস্যা। বিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষা না সম্পূর্ণ করে মাঝপথে ছেড়ে দেওয়ার ফলে তারা পুনরায় নিরক্ষরে পরিণত হয়। তারা এই যে বললাম, ভর্তি হয়েই বাবা মারা কিছুদিন যতদিন থাকে বাড়িতে, 1 মাসের ছুটিতে যদি আসে, 1 মাস স্কুলে আসবে, সেই স্টুডেন্টকে সারা বছর দেখব না। সে আবার যখন ফিরে আসবে, বিশেষ করে এই পুজোর সময়গুলোতে তারা ফিরে আসে বা বর্ষার দিনে ফিরে আসে, 1-2 মাস বাড়িতে থাকে, আবার চলে যায়। সেই 2 মাস তাদের পাই, আবার তাদের সঙ্গে চলে যাওয়ার ফলে আমরা পাই না। সেজন্য আমাদের ভারতবর্ষের বা আমাদের প্রাথমিক শিক্ষায় যে পাশ করিয়ে দেওয়ার যে প্রথা, এটা কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিশু পড়াশোনা করুক না করুক, তার বয়স অনুযায়ী তাকে আরেকটি ক্লাসে উত্তীর্ণ করে দিতে হবে। সেই স্কুলে আসুক আর না আসুক, পড়াশোনা করুক আর না করুক। 6 নম্বর, পুঁথিকেন্দ্রিক পাঠ্যক্রম শিশুদের কাছে আকর্ষণহীন হয়। আবার বলছি, পুঁথিকেন্দ্রিক পাঠ্যক্রম শিশুদের কাছে আকর্ষণহীন হওয়ার জন্য তারা শিক্ষা গ্রহণে আগ্রহী নয়, যা সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি বড় সমস্যা। এখন এটা একটু সমস্যা দূর হয়েছে, এখন ছবিযুক্ত ভালো ভালো গল্প দিয়ে বইগুলো তৈরি করা হচ্ছে। এই সমস্যাটা অনেকাংশে মেটানো সম্ভব হয়েছে, কিন্তু প্রত্যেকটি ক্লাসে সম্ভব হচ্ছে না। 7 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য কোনো ব্যাপক পরিকল্পনা সরকার থেকে গ্রহণ করা হয়নি। এটা অনেকাংশে সমস্যার সমাধান হয়ে গেছে। 8 নম্বর, অনেক কারণ দেখিয়ে অভিভাবকেরা মেয়েদের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করে, যা সর্বজনীন শিক্ষা প্রবর্তনের একটি বড় বাধা। এটা আগেও ছিল, এখনও আছে, এটা দূর করা সম্ভব না। আমাদের অভিভাবকরা যদি ঠিকঠাকভাবে, বিশেষ করে গ্রামগঞ্জের অভিভাবকরা যদি ঠিকঠাকভাবে না বোঝে এই সমস্যাটা, তাহলে কিন্তু সম্ভব নয় মেয়েদের শিক্ষা গ্রহণ নেই। 9 নম্বর, দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য শিক্ষার ব্যবস্থা করা অনেক সময় সম্ভব হয় না, যা প্রাথমিক শিক্ষা প্রবর্তনে বাধা দান করে। এই সমস্যাটা কিন্তু এখনও আছে। যারা পাহাড়ে প্রত্যন্ত এলাকায় বসবাস করে, সেই সব জায়গায় কিন্তু স্কুলের অভাব আছে। এবং শুধু প্রত্যন্ত এলাকায় স্কুলের অভাব নয়, তাদের ভাষায়, নিজস্ব ভাষায়, মাতৃভাষায় স্কুল স্থাপনও কিন্তু একটা সমস্যা। আমাদের দেশ অনেক ভাষাভাষীর দেশ, সব জায়গায় কিন্তু সব ভাষায় স্কুল প্রবর্তন করা কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ প্রাথমিক শিক্ষা কিন্তু মাতৃভাষার উপরে নির্ভর করে আমরা কিন্তু শিক্ষা দেব। সেই মাতৃভাষার উপরে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি ভাষাকে গুরুত্ব দিয়ে কিন্তু সেই রকমভাবে কিন্তু স্কুল স্থাপন কিন্তু করা প্রয়োজন। সেটা কিন্তু সরকারের পক্ষে করা সম্ভব হচ্ছে না। প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি অঞ্চলে তো অনেক অনেক দূর 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 স্কুল কলেজগুলো থাকে। সেখানে গিয়ে দূর হয় বলে সেই সব জায়গায় গিয়ে পড়াশোনা করার কিন্তু ছেলে মেয়েদের কিন্তু অসুবিধা। সেই জন্য অনেক সময় বাবা মায়েরা স্কুল দূরে থাকলে কিন্তু তাদের কিন্তু পাঠায় না। এবং প্রত্যন্ত দুর্গম এলাকা হলে বাবা মারা কাজকর্ম ছেড়ে তো প্রত্যেক দিন বাচ্চাদের নিয়ে তো শিক্ষা গ্রহণ কেন্দ্রে তো যেতে পারবে না। বাড়ি মাঝখানে একটা বিশাল বড় নদী, তারপর একটা যদি স্কুল থাকে, তাহলে সেই বাচ্চাটা ওই নদীটা পার করে স্কুলে যাবে, আবার আসবে, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। এটা আমি নদী দিয়ে একটা উদাহরণ দিলাম। পাহাড়ে তো আরও অবস্থা খারাপ, ধস নামার ভয় থাকে, রাস্তা খারাপ হয়ে যায় বর্ষাকালে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সব জায়গায় কিন্তু সমস্যা। এই সমস্যাগুলো যদি দূর না করতে পারি, তাহলে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষাকে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারবো না। আরও অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনারা মনে রাখবেন। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।